আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি ইরফান ইসলাম ইরাম বলছি রংপুরের আইডিয়াল মোড় থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি আপনার আগের শো ভূত এফএম এবং ভূত.com এর শ্রোতা মহিদুল ভাই আমাকে শেয়ার করেছেন। মহিদুল ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া জেলা সদর শহরেই। এই মহিদুল ভাইয়ের সাথে বেশ কিছুদিন আগে আমার সাথে মোহাম্মদপুরে দেখা হয় একটি চায়ের দোকানে। তিনি আমার পূর্ব পরিচিত ছিলেন, সেদিনও তার সাথে দেখা হয়। তো তখন তিনি আমাকে এই ঘটনাটি শেয়ার করে এবং আমাকে বলে ভূত.com এ পাঠিয়ে দিলে আমি খুশি হতাম। তিনি ঠিক যেভাবে ঘটনাটি আমাকে বলেছেন, আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করছি। আমার বলার ভঙ্গিতে বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রাসেল ভাই। তো রাসেল ভাই, আমি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। আমার বরাব্বুর বাসায় এক দম্পতি কাজ করত 2-3 বেলা খাবারের বিনিময়ে। গ্রামে সেই সময় অনেক অভাব অনটন ছিল। গ্রামের মানুষের মধ্যে তেমন একটা কাজ ছিল না। তো তখন ওই দম্পতি আমার বরাব্বুর বাসায় কাজ করত এবং সেই দম্পতির 2টা বাচ্চা ছিল, 2টাই মেয়ে। ছোট মেয়ে আমার বরাব্বু তো বোনের বাসায় কাজ করত, আর বড় বোনটা আমার বরাব্বুর গরু, ছাগল, গৃহপালিত পশু এগুলার সেবা যত্ন করত। তো আমার বরাব্বুর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, 15 কিলোমিটার দূরে কিছু আবাদি ফসলি ক্ষেত ছিল। বরাব্বু এখানে গ্রামেরই কিছু লোককে রেখেছিল পাহারা দেওয়ার জন্য, কিন্তু যেহেতু 15 কিলোমিটার অনেক দূর হয়ে যায়, এই জন্য সেখানে তারা বেশি দিন থাকেনি। তো এখন বরাব্বু ওই জায়গায়, ওই ফসলি ক্ষেতে বিভিন্ন রকমের ফসল চাষাবাদ করত, যেমন আদা, হলুদ, কলা, তরমুজ। তো দেখা গেছে যেহেতু আমার বরাব্বুর বাড়ি থেকে অনেক দূরে ফসলি ক্ষেত, চুরি হয়ে যেত অনেক ফসল। আর সে সময় প্রচুর আদা চোর ছিল। মানুষ অভাব অনটনের তাড়নায় চুরি করত এবং পাশে একটা বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়েরও পাশ চুরি হতো। রাসেল ভাই, এগুলো আমি বলছি কেন, ঘটনার বোঝার সুবিধার্থে বলছি। তো তখন বরাব্বু উপায় অন্তর পাচ্ছিল না। কয়েকদিন পরের ঘটনা, বরাব্বু একটা স্টেপ নেয় যে এই যে দম্পতি, তাদের তো থাকার কোনো আবাসস্থল নাই। তখন বরাব্বু এই দম্পতিকে ওই ক্ষেত বাড়িতে 3টা ঘর করে দেন। 2টা থাকার ঘর, 2টা রুম থাকার ঘর, আর একটা রান্নাঘর, এবং তাদের পানির চাহিদা মেটানোর জন্য একটা টিউবওয়েল করে দেন। হঠাৎ গ্রামে মানুষ বলা বলি শুরু করলো, সেই দম্পতির যে বড় মেয়ে, সে এলাকারই মহসিন নামে এক ছেলের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছে। মানুষজন তাদেরকে রাস্তায় গল্প করতে দেখত, বিভিন্ন জায়গায় গল্প করতে দেখত। এটা মানুষের চোখে কটু লাগে। তো পরবর্তীতে বরাব্বুর কাছে এই বিষয়টা আসে, নালিশ আসে। তো বরাব্বু পরবর্তীতে একটা স্টেপ নেয় যে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। ছেলেও ওই দিক দিয়ে গরিব, মেয়েও গরিব। তার কয়েকদিন পরের ঘটনা, সপ্তাহখানেক। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মেয়ের সাথে মহসিনের সম্পর্ক ছিল, দম্পতির মেয়ে, হঠাৎ একদিন বজ্রপাতে মারা গেল বাড়িতে। তো আমিও গিয়েছিলাম রাসেল ভাই, তখন আমি অনেক ছোট ছিলাম। আমি গিয়ে দেখলাম সেই মেয়ে, বরাব্বু যেখানে বাড়ি করে দিয়েছে তাদেরকে, সেই মেয়ে টিউবওয়েলে পানি আনতে গিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, বজ্রপাত তখনই তার শরীরে পড়েছে। গাছের পাতাগুলো সব দেখলাম পুড়ে লাল হয়ে আছে, এবং মেয়েটি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে ধরেছিল ঘরে। তো মেয়েটা ওইভাবেই
শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, পড়ে যায়নি, শুধু তার হাত থেকে পানির পাত্রটি পড়ে গিয়েছে। তো এখান থেকেই রাসেল ভাই মূলত ঘটনার শুরু। তার কয়েকদিন পর থেকেই এলাকায় কিছু ঝামেলা হওয়া শুরু করলো। যেমন আমাদেরই গ্রামের শফিকুল নামে এক ব্যক্তি, তিনি মূলত কুমিল্লা শহরে ইটভাটায় কাজ করে। 3 মাস পর পর সে বাড়িতে আসে। তিনি বাড়িতে এসেছেন 2 দিন হলো। তো তিনি বাজারে গিয়েছেন, বাজার থেকে বাড়ির শাকসবজি কেনাকাটা করে ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে তার যে জায়গায় বাড়ি যেতে হলে অনেক বড় পুকুর, 2 পাশে রাস্তার, মাটির রাস্তার 2 পাশে 2টা বড় পুকুর। এই পুকুরের মাঝখান দিয়ে গিয়েছে রাস্তা। তো সে রাস্তা ধরে ধরে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো তার হাতে কিছু মিষ্টি ছিল, যেহেতু অনেকদিন পর বাড়িতে এসেছেন, তার বাচ্চারা খেতে চেয়েছে, এই জন্য সে কিছু মিষ্টি বাজার থেকে কিনেছে এবং আরেক হাতে সবজি বাজারপত্র। তো হঠাৎ তার সামনে ওই যে বজ্রপাতের দম্পতির মেয়ে, সে এসে দাঁড়ায়। তো তাকে উদ্দেশ্য করে বলে শফিকুল নানা। তাকে শফিকুল নানা করে আগেও ডাকতো যখন ওই মেয়ে জীবিত ছিল। তো বলে, শফিকুল নানা, আমাকে পুরা মিষ্টির প্যাকেটটা দে। তো শফিকুল বলে, মজা নেওয়ার জায়গা পাইস নাই? আর এত রাত 12টা 12:30 দিক তুই এত রাইতে কি করিস মেয়ে মানুষ? তখন ওই মেয়ে প্রত্যুত্তর দেয় যে, শফিকুল নানা, তুই কি দিবি? পুরা মিষ্টির প্যাকেট দিবি, নাইলে কিন্তু তুই কিন্তু ফিরতে পারবি না। তো শফিকুল, ওনার তো মানে এইরকম কথা রিপ্লে আসবে উনি এটা কখনো ভাবে নাই। কারণ ওই মেয়ে যখন জীবিত ছিল কখনো তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, দুষ্টুমি করছে, যেহেতু নানা হয়। তো উনি তো ঘাবড়ে যায় যে কি ব্যাপার, এইরকম একরোখার মতো ব্যবহার করতেছে কেন? মেয়ে মানুষ এখন, সে তো যেতেও পারতেছে না। তো তখন সে বলে, না, পুরা মিষ্টি দেওয়া যাবে না, তুই চাইলে আমি তো বের করে দিতে পারি 1টা বা 2টা মিষ্টি। তো তখন সেই মেয়ে বলে, পুরা প্যাকেটই লাগবে। তো সে, যেহেতু রাত হয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে, বর্ষাকাল, রাস্তা কাদা কাদা ভাব, তার জন্য তার বউ বাচ্চা অপেক্ষা করছে, অনেকদিন পর বাড়িতে এসেছে। তখন সে ওই মেয়েকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। কিন্তু সে লক্ষ্য করে দেখলো সেই মেয়েকে পাশ কাটিয়ে কিছু দূর সে কয়েক কদম চলে গিয়েছে, সেই মেয়ে আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। সে ভাবলো, এখন রাস্তার পাশে ডানে বামে তো পুকুর, সামন দিক দিয়ে যদি আমাকে কাটায় আসে, আমাকে কাটিয়ে আসলে তো আমার ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে আসতো, তাই না? সামনে কিভাবে আসলো? সে বুঝে ফেলে যে না, সামথিং ইজ রং, কিছু ভুল হচ্ছে আমার। তারপরও মনকে সান্ত্বনা দিয়ে সে, যেহেতু পথ রোধ করেছে, সে দাঁড়িয়ে পড়ে। তো তখন ওই মেয়ে বলে, তুই মিষ্টি যেহেতু দিলি না, তোর কর্মের ফল তুই ভোগ কর, বলে হাতটা লম্বা করে বাড়িয়ে দিয়ে ওনার গলা ধরে থপাস করে একটা আছাড় মারে। আর এই আছাড় খেয়ে উনি এতটাই ব্যথা পান, আর এত জোরেই আছাড় মেরেছে তাকে, তখন সে রাস্তার ধারে যে পুকুর আছে, পুকুরে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে, তাকে পাচ্ছিল না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা পর তাকে নাকি পায়, যেটা পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে বলে। তো তাকে পায় পুকুরের ধারে, সে পানিতে পড়ে আছে, শুধুমাত্র তার মাথাটুকু পানির উপরে আর পুরো বডিটুকু পানিতে। পরবর্তীতে সে এই ঘটনাটা সবাইকে জানায়। এই ঘটনা, ওই মেয়ে, সবাই তো বলে ওই মেয়ে তো মারা গিয়েছে। তখন সেও তো হতবাক, আর এইটা কি হলো। তারপর কয়েকদিন পর নাকি উনি প্রচুর অসুস্থ হয়ে যায়। আমি রাসেল ভাই এটা মূলত শুনেছিলাম, আমার মা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করতো, FWA। তো ওনার ওয়াইফ আসতেন মাঝে মধ্যে আমাদের বাড়িতে ওষুধ নিতে, সুখী বড়ি। তো তখন আমি এই ঘটনাগুলো শুনেছিলাম।
আরেকটা ঘটনা রাসেল ভাই আমাদেরই এলাকায়, এটাও তার কয়েকদিন পরের ঘটনা। রশিদুল নামে এক শুটকি ব্যবসায়ী আছে আমাদের গ্রামে। তো তিনি মূলত সাইকেলে করে শুটকি বিক্রি করতো বাড়িতে বাড়িতে গিয়ে। তো একদিনের ঘটনা, তিনি আড়তে গিয়েছেন শুটকি কিনতে। তো শুটকি কিনে সে একটা ছোট ব্যাগ আর এক বস্তা শুটকি নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো হাজীগঞ্জ নামে একটা বাজার আছে, ওই বাজার থেকে পুরোটাই মাটির রাস্তা। এই মাটির রাস্তা ধরে ধরে সে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো ফিরতে 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 হঠাৎ ওই রশিদুল ওনাকে একজন বলে যে, তোর হাতে যে ইলিশ মাছের শুটকিগুলো আছে সব দিয়ে যা। তো উনি যেহেতু বর্ষাকাল এবং আকাশ প্রচুর মেঘলা, অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছিল না, হালকা একটু দেখা যাচ্ছিল আবছা আবছা। তো উনি ডানে বামে তাকিয়ে দেখে, কিরে কোথায়, কোনো মানুষ তো নাই। তো তখন উনি কি করে, ওনার হাতে টর্চ লাইটটা মারে, দেখে টর্চ লাইট দিয়ে মেরে দেখে না কোনো কিছু তো নাই। তো উনি আবার আনমনে হাঁটতে থাকে। আবার পুনরায় আবার তাকে বলে যে, তোর হাতে যে ইলিশ মাছগুলো আছে আমাকে দিয়ে যা। তো উনি এবার লক্ষ্য করে দেখলেন রাসেল ভাই, ওনার সামনে থেকে কয়েক কদম দূরে কে জানি দাঁড়িয়ে আছে। হালকা অন্ধকারে, সে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই দেখছে, বুঝতে পারছে যে একটা অবয়ব, আর কণ্ঠস্বর কিন্তু মেয়ের কণ্ঠস্বর। তখন সে তার হাতের টর্চ লাইটটা মারে, মেরে দেখেন নাই। আবার টর্চ লাইট বন্ধ করে দেখে আবার আছে, আবার টর্চ লাইট অন করে দেখে নাই। তো সে ভাবে এটা হয়তো আমার মনের ভুল হচ্ছে, আবার আনমনে আগাতে থাকে। আবার ওই কণ্ঠস্বর যে, তোর ইলিশ মাছগুলো দিয়ে যা, না হইলে কিন্তু তুই ফিরতে পারবি না। তো দেখলো রশিদুল, উনি দেখলো ভালো করে যে সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। তখন সে তার টর্চ লাইটটা মারলো, মেরে দেখেন নাই। আবার টর্চ লাইট বন্ধ করে দেখে দেখা যাচ্ছে। তখন সে বুঝতে পারলো যে না, আজকে আমার কোনো নিস্তার নাই, আমাকে এখান থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে। এটা খারাপ কিছু ধরে ফেলছে। আর যেহেতু আগে এই বিষয়গুলো খুবই ঘন ঘটা ছিল, মানুষ এগুলো নিয়ে আলোচনা করত, এই জিন ভূতের বিষয়গুলা। আসলে ভূত বলতে তো কিছু নেই, এগুলো হচ্ছে দুষ্টু জিনের কাজ। তো তখন সে করে কি, আবার দ্রুত হাঁটতে থাকে। এবার দ্রুত হাঁটতে হাঁটতে আনমনে হাঁটতেই থাকে, মানে সে এমন একটা ভাব করে যে সে কিছুই জানে না। তো এইবার সে কি করছে, টর্চ লাইটটা জ্বালিয়ে রেখে হাঁটতেছে। কিছুক্ষণ পরে দেখে রাস্তার যে ধারে জমি ক্ষেত, বর্ষায় কিন্তু সেগুলো পানিতে ডুবে গিয়েছে। তো দেখতেছে পানির মধ্য দিয়ে কি জানি স্যাঁতস্যাঁত করে হাঁটতেছে। সেও হাঁটতেছে, তার হৃদমেই ওই জিনিসটাও হাঁটতেছে। হঠাৎ সে বাম পাশে তাকিয়ে দেখে রাসেল ভাই একটা কালো শুয়োর তার সাথে সাথে আসতেছে, আর ঘট 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 করতেছে। তো সে এটা দেখে তো আরো বিচলিত হয়ে যায়, ভয় পেয়ে যায়। সে আরো দ্রুত হাঁটতে থাকে, দেখে ওই শুয়োরটা ধীরে ধীরে আরো বড় হতে থাকে। সে পিছনে তাকিয়ে দেখতেছে ওটা বড় হচ্ছে আরো ধীরে ধীরে। তো একটা সময় শুয়োরটা হাতির থেকে কিছুটা ছোট আকার ধারণ করে তার ঠিক সামনে এসে দাঁড়ায়। এই জিনিস দেখার পর রাসেল ভাই, সে যে দিক দিয়ে এসেছে, যে পথ দিয়ে এসেছে, সেই পথেই উল্টা দৌড়াতে থাকে। দৌড়াতে 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 রাস্তা দিয়ে, একটা ছোট উঁচু রাস্তা আছে, ওই রাস্তাটাও হালকা একটু পানিতে ডুবে গিয়েছে, ওটা দিয়ে দৌড়াতে থাকে বাড়ির উদ্দেশ্যে। তো সে দৌড়াতে দৌড়াতে তাকে পানিতে ফেলা দেওয়া হয়, টেনে হেঁচড়ে পানিতে ফেলা দেওয়া হয় এবং তাকে চুবানো শুরু করে। ওই অবয়বটা তাকে পানিতে চুবানো শুরু করে, পানিতে অনর্গল চুবানো শুরু করে, চুবাতে থাকে। আর এনে এদিক দিয়ে হাজারি চিৎকার শুরু করে দেয়, কে আছেন, আমাকে বাঁচান, কে আছেন, আমাকে বাঁচান, আমি শেষ, আমি মরে গেলাম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন কিছু লোক ওই খোঁচা দিয়ে মাছ মারে বর্ষাকালে। তো ওই লোকগুলা একটা বিলের ধারে ছিল দূরে, কিন্তু রাতে যেহেতু চিৎকার বা আওয়াজের ধ্বনি দ্রুত প্রতিফলিত হয়, ওই লোকগুলা শুনতে পেয়ে ওরা চলে আসে। আবার এদিক দিয়ে বাজারে কিছু লোক ফিরছিলেন, 1-2টা লোক, ওরাও চলে আসে, এসে তাকে উদ্ধার করে। আদামরা অবস্থায় তাকে পায়,
পেয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে তার শরীরে প্রচুর জ্বর আসে এবং তিনি কিন্তু 3 দিনের মাথা মারা গিয়েছে, কারণ তাকে এমন ভাবে চুবানো হয়েছে সে আর বেঁচে থাকেননি, সে মারা গিয়েছে। আরেকটা ঘটনা রাসেল ভাই, ওই যেই ছেলের সাথে মহসিন, যার সাথে ওই দম্পতির মেয়ে যিনি বজ্রপাতে মারা গেল, তার যে সম্পর্ক ছিল একটা প্রেমের সম্পর্ক প্রণয়, সেই ছেলেকে আমি দেখতাম যে সেই ছেলে পুকুর পাড়ে, কখনো আমাদের বাড়ির পাশে একটা কিছুটা দূরে একটা বড় জঙ্গল আছে, যেখানে গ্রামের মানুষজন গরু ছাগল গৃহপালিত পশু প্রাণী মারা গেলে ময়লা আবর্জনা এগুলো সব ওই জঙ্গলে ফেলে। এবং ওই জঙ্গলে অনেক মানুষ ফল পাড়াতে যায়, ডুমুরের গাছ আছে, অনেক রকমের ফলের গাছ আছে, কলা গাছ আছে, অনেক বড় জঙ্গল, অপরিত্যক্ত। তো রাসেল ভাই, ওই জঙ্গলের ধারে দেখতাম মাঝে মধ্যে ওই ছেলে নিজে নিজেই বিড়বিড় করে কথা বলতো। তো একদিন ওই ছেলের মা আমাদের বাড়িতে আসেন, ওর মা সুখী বড়ি নিতে আসেন আমার মায়ের কাছে। তো তখন ওর মা বলে যে ওই ছেলেকে নাকি মাঝে মধ্যে ওই মেয়ে ভর করে, ওর শরীরে ভর করে। তো একদিনের ঘটনা, ওই ছেলেকে ওই মেয়ে ভর করেছিল শরীরে, বলছে ওই মেয়ের কথা বলতেছে, আমি অমুক। তারপর ওই মেয়ে যে ভর করেছে সে বলল, উত্তর দিল যে আপনারা এর যেখানেই বিয়ে ঠিক করেন না কেন, ওর বিয়ে আপনারা কোথাও দিতে পারবেন না, ওর বিয়ে আপনারা কোথাও দিতে পারবেন না। আর ওকে আমি বলছিলাম তোকে আমার সাথেই সারা জীবন থাকতে হবে, তুই অন্য কাউকে কোনোদিন তোর করে নিতে পারবি না। আমি ওকে বলছিলাম যে আমি সারি হয়ে গেছি। রাসেল ভাই, সারি হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক মেয়েগুলো দুর্ঘটনায়, যেমন আত্মহত্যা করে বা বজ্রপাতে মারা গেলে বা বিভিন্ন দুর্ঘটনায় মারা গেলে এরা নাকি সারি হয়ে যায়। এটা আমাদের গ্রামে প্রচলিত একটি ঘটনা, সবাই এই সারি বিষয়টা জানে এবং উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আপনি যদি খোঁজ খবর নেন জানতে পারবেন। তো যাই হোক রাসেল ভাই, পরে এই মেয়ে বলে আমি সারি হয়ে গেছি, আমি তোকে ছাড়বো না। তো একটা সময় ওই যে ছেলে মহসিন, সে কিন্তু পাগল প্রায় হয়ে যায়। দেখা গেছে সে নিজে নিজে কথা বলতেছে বিড়বিড় করে। আমি নিজেও স্কুলে যাওয়ার পথে দেখেছিলাম সে নিজে নিজে কথা বলে। পরবর্তীতে সে একবারে পুরো দমে একজন পাগলে পরিণত হয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো বিয়ে হয় নাই, এখনো সেইভাবেই আছে। তো রাসেল ভাই, আরেকটা ঘটনা শেয়ার করি। আমাদেরই এলাকায় ভুট্টু চেয়ারম্যান নামে এক চেয়ারম্যান আছেন, ওনার অনেক বড়, বিশাল বড় লিচু বাগান। তো ওই লিচু বাগান পাহারা দিত আমাদেরই এলাকার মকফুর নামে এক ব্যক্তি। তো একদিন ওই মকফুর, উনি লিচু বাগান পাহারা দিচ্ছিলেন রাতে, তখন রাত আনুমানিক 11টা বাজে। আর গ্রামে সেই সময় 11টা মানেই অনেক রাত, যেহেতু আজ থেকে ঘটনার সময়কাল হচ্ছে 14 বছর। তো উনি পাহারা দিচ্ছিলেন, হঠাৎ দেখে বাদুরের মতো বিশাল বড় একটা বাদুর উড়ে এসে লিচু বাগানে পড়লো। তো সে যায়, গিয়ে রাসেল ভাই যেটা দেখে যে ওই যে মেয়ে যে মারা গিয়েছে, ওই মেয়ের মতো মুখ, আর পুরো শরীরটা পাখির পালকে আবৃত, কালো পাখির পালক, আর মুখটা ওই মেয়ের। তো এটা দেখে তো সে, কি বলবো রাসেল ভাই, একমাত্র যে দেখে সেই বুঝতে পারে। এমন চিৎকার করে, সে চিৎকার করে বাড়ির উদ্দেশ্যে দৌড় দেয়। পরের দিন ঘটনা সবাইকে বলে যে আমি ওকে দেখছি। কেউ তো বিশ্বাস করতে চায় না যে এইরকম ঘটনা ঘটে, একমাত্র যার সাথে ঘটে সেই বোঝে। তো এইটা ছিল ওনার সাথে একটা ঘটনা। উনিও এই সব জিনিস দেখার পর কেউ আর স্বাভাবিক নর্মাল থাকে না, একমাত্র যে দেখে সেই বুঝতে পারে। তখন সেও কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে যায়। তখন আমাদের এলাকার এক ব্যক্তি, যার কোনো ঠিক ঠিকানা নাই, ওনার নাম হচ্ছে মনু মিয়া। এই মনু মিয়ার সম্পর্কেও কিছু ঘটনা আছে। পরবর্তীতে মনু মিয়ার এই ঘটনাটি আমি রেকর্ড করে পাঠিয়ে দিব রাসেল ভাই। এই যে মনু মিয়া, ওনাকে জানানো হয় মনু মিয়া হচ্ছে আধ্যাত্মিক প্রকৃতির এক লোক। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এমন কাপড় চোপড় পরে যে কেউ ভাববে সে অপবিত্র, কিন্তু আসলে তার কাপড়গুলো পুরনো হলেও সে কিন্তু একটা পাক পবিত্র লোক।
এই মনু মিয়া তখন কিছু বিষয় বলে যে এখানে অনেক সমস্যা আছে, এই সমস্যা জিন ঘটিত সমস্যা, আমি আর কিছু বলতে চাই না। উনি আর কিছু এই বিষয় নিয়ে ইয়ে করে না, কিন্তু যারা অসুস্থ হয়েছে তাদের একটা পানি পড়া দেন। এই পানি পড়া খেয়ে যারা যারা ওই মেয়ের মাধ্যমে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে বা খারাপ যে এনিমি, তার যে ক্ষতির, তার দ্বারা যে ক্ষতি হয়েছে, ওনার ওই মনু মিয়ার পানি পড়া খেয়ে সবাই সুস্থ হয়ে যান। আর মনু মিয়া এর বেশি আর কিছু বলেনি, এইটুকুই সাহায্য করেছে। তো পরবর্তীতে ওনার পানি পড়া খেয়ে যারা যারা অসুস্থ হয়ে যায় ওই জিন বা অবয়বের মাধ্যমে, তো তারা কিন্তু সুস্থ হয়ে গিয়েছে একটা সময়। তারপর কিছুদিনের আরে একটা ঘটনা ঘটে। কিছুদিন পর আমাদের গ্রামেই মুন্সিপাড়া নামে একটা জায়গা আছে, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। সেই মুন্সিপাড়ার পাড়ার মাঝখানে একটা অনেক বড় পুকুর আছে, যেখানে যেটা হচ্ছে আপনার খাস জমিন বলে, পুকুরটা খাস জমিনে পড়ছে। তো ওই পুকুরে সবাই গ্রামবাসী শেয়ারে চুক্তি নিয়ে মাছ চাষাবাদ করতেন। তো ওই পুকুরে হঠাৎ একদিন একটা বাচ্চা মারা গেল, আরেকদিন একটা বাচ্চা মারা গেল, আরেকদিন দুইটা বাচ্চা মারা গেল। এখন রহস্য এখানেই যে প্রথম দুইটা বাচ্চা যখন মারা গেল তখন কিন্তু ওই পাড়ার বাসিন্দারা সবাই সজাগ হয়ে গেছে যে না, আমাদের বাচ্চা কাচ্চারা যেন ওই পুকুরে যাইতে না পারে, সেজন্য এদেরকে সবসময় সেফটি জোনে রাখতে হবে। সবাই বাচ্চাদের সেফটি জোনে রাখে। তারপরেও আরো কয়েকটা বাচ্চা ওই পুকুরে গিয়ে মারা যায়। তো এটা এত রহস্য যে আরো বাচ্চা আমরা এত সেফটি জোনে রাখলাম, নিরাপদে রাখলাম, তারপরও আমাদের বাচ্চা গেল কিভাবে? এইভাবে ওইখানে টোটাল 9টা বাচ্চা পুকুরে মারা যায়। আর এই 9টা বাচ্চা যখন পুকুরে মারা গেছে, পাড়াটা কিন্তু অনেক বড় রাসেল ভাই, তো এতগুলো বাচ্চা যখন মারা গেছে সবার মনে একটা খটকা জাগে যে কি ব্যাপার, এইটা তো কখনো সম্ভব না। অনেকে বলছে আমার বাচ্চাকে আমি রুমের ভিতর সুন্দর করে রাখছি, ওই বাচ্চা ওইখানে যাওয়ার কোনো কথাই না। দেখি দরজা সিটকিনি লাগিয়ে দিছি, বাইরের থেকে দিয়ে রান্না করতেছি, দেখি দরজা সিটকিনি খোলা, দরজা সিটকিনি খুললো কে? আর বাচ্চাই বা এতটুক বাচ্চা গেল কিভাবে পুকুরে? এগুলো রহস্য জেগে যায়। তখন কিছু তান্ত্রিক গোছের সুকুমার নামে এক গুণিকর মানে আমাদের এখানে তান্ত্রিককে গুণিকর বলা হয়, তো তাকে নিয়ে আসা হয় সুদূর দিনাজপুর থেকে। তো তখন তিনি আসেন এবং এক ইমাম সাহেবকেও নিয়ে আসা হয় এবং একটি তুলা রাশির ব্যক্তিকে তারা সাথে করে নিয়ে আসে। তো তখন বিভিন্ন ভাবে প্রক্রিয়ার মাধ্যমে ধ্যান করার পর সেই সুকুমার গুণিকর তান্ত্রিক উনি বললেন যে এই পুরা গ্রামটাতেই কিছু খারাপ অশরীরী জিন এদের প্রভাব বিস্তার করছে। এরা আগে জঙ্গলে থাকতো, কিন্তু জঙ্গলগুলো কেটে কেটে অনেকে বাড়ি করার কারণে, জনবসতি করার কারণে এদের থাকার যে আশ্রয়, তারা আশ্রয়হীন হয়ে গিয়েছে। এই জন্য তারা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। আর এরা মূলত কবজা করে যারা অপমৃত্যু হয়, আত্মহত্যা করে বা বজ্রপাতে মৃত্যু, এদের রূপ ধারণ করে। এরা বিশেষ করে এদের মধ্যেই, এদের গোত্রেই 4জন জিন ওই যে দম্পতির যে মেয়ে, তার রূপ ধারণ করে মানুষকে ভয় দেখাচ্ছে। এছাড়াও এরাই ছোট বাচ্চাদেরকে পুকুরে নিয়ে গিয়ে মেরে ফেলছে। এবং আপনারা পুকুরের যে বাচ্চাগুলোকে ওই তান্ত্রিক বলেন, আপনারা যে বাচ্চাগুলো পেয়েছেন, আপনাদের বাচ্চাগুলোর শরীরে কি রক্ত শূন্যতা পেয়েছেন? রাসেল ভাই, প্রতিটা বাচ্চা যে ওই পুকুরে মারা গিয়েছে তাদের শরীরে কিন্তু কোনো রক্ত নেই, মানে তাদের শরীর এমনিতেও পানিতে যারা মারা যায় তাদের শরীর সাদা হয়ে যায়, কিন্তু ওই বাচ্চাগুলো, মানে তান্ত্রিক বললেন ওই বাচ্চাগুলো পুকুরে যখন মারা গিয়েছে তাদের পুরা শরীর ফ্যাসফ্যাসে সাদা হয়ে গিয়েছে, মানে তাদের রক্তগুলো ওরা শুষে খেয়েছে। এবং তান্ত্রিক বলে আপনারা তো কখনো তাদের ভিতরের অর্গান দেখেন নাই, তাই না? তাদের ভিতরের যে কলিজা, আপনারা তাদেরকে পোস্টমর্টেম করে দেখতেন বা এখনো করে দেখতে পারেন, তাদের ভিতরে কলিজাটাও নেই, কারণ তাদের কলিজাটাও তারা খেয়ে ফেলেছে।
শুধুমাত্র কলিজার রক্তটুকু। এই বলে তান্ত্রিক বলে, আমি সমাধান করে দিব, আমার কাছে সমাধান আছে, কিন্তু যারা এদের মাধ্যমে ক্ষতির শিকার হয়েছে তারা আর কখনো স্বাভাবিক হবে না। প্রথম যে এক ব্যক্তির কথা বলেছিলাম মিষ্টি নিয়ে যাচ্ছিল, তিনিও কিন্তু রাসেল ভাই বেশি দিন সুস্থ থাকেননি, মারা গিয়েছে। তো পরবর্তীতে তান্ত্রিক বলল যে আমি কিছু নিয়ম কানুন করে দিচ্ছি, এই নিয়মের বাইরে কেউ যাবেন না। আমি জিনগুলাকে বোতলবন্দি করার চেষ্টা করছি, একটু সময় লাগবে। পরে একটা প্রক্রিয়ার মধ্যে জিনগুলোকে আবদ্ধ করা হয়, তার মধ্যে 2টি জিন পালিয়ে যায়, তাদেরকে আবদ্ধ করতে বা বোতলে ঢোকাতে পারেনি। তো পরবর্তীতে তান্ত্রিক আবার বললেন যে এখন যে কয়টি জিন পালিয়ে গেছে এরা পরবর্তীতে নিঝুম পাখির ন্যায় ফিরে আসবে। এই নিঝুম পাখি হচ্ছে প্রতিটা বাড়িতে বাড়িতে এক এক দিন এক এক সময় ঠিক মধ্যরাতে ওরা পাখির ন্যায় শব্দ করবে, মেইন দরজায় গিয়ে টোকা দিবে, রুমের দরজায় গিয়ে টোকা দিবে, কিন্তু ওদের ছলনায় কেউ পড়বেন না, আর কেউ ভাববেন না যে কোন আত্মীয় স্বজন এসেছে। এগুলো হবে এই জিনগুলোর ছলনা। আর যেই দরজা খুলবেন তার আর্থিকভাবে ক্ষতি হবে, সে রোগাক্রান্ত হবে, তার সন্তানাদি তারা মারা যাবে। ওদের ফাঁদে কেউ পা দিবেন না। এগুলো হচ্ছে খুব খারাপ জাতের জিন, কুষ্টু প্রকৃতির জিন। আর শব্দটা হবে একটা পাখির শব্দ, আমরা শুনতে পাই, যেটা ওই তান্ত্রিক বলে। শব্দটা হবে এরকম, এইরকম একটা সুন্দর নয়েজ করবে। তো এটাতে কেউ দেখার জন্য আগ্রহ নিয়ে দরজা খুলবেন না। তো এই হচ্ছে রাসেল ভাই ঘটনা। পরবর্তীতে একটা সময় ওই তান্ত্রিক, সুকুমার মাহান তান্ত্রিক, তার বিভিন্ন নিয়ম কানুন মানার কারণে আমরা এবং আমাদের গ্রামে এই সমস্যাগুলোর সমাধান হয়। পরবর্তীতে আর যে মহসিনের কথা বলছিলাম, মহসিন কিন্তু এখন পর্যন্ত ওই রকমই অ্যাবনর্মাল আছে। আগের তুলনায় এখন আরো বেশি সে পুরো দোস্তর একজন পাগলে পরিণত হয়ে গেছে। আসলে জানি না রাসেল ভাই এটার রহস্য কি, কেনই বা জিনগুলো এত ক্ষতি করলো। খুবই বেদনাদায়ক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। 9টা বাচ্চা রাসেল ভাই আমাদের গ্রামের ওই পুকুরে মারা গেল। এদিক দিয়ে কত মানুষ মারা গেল এই ঘটনায়। আসলে যার সাথে ঘটে সেই একমাত্র বোঝে। আমি আমার গ্রামে এই ঘটনাটা ফেস করেছি। এই বলে রাসেল ভাই, মইদুল ভাই তার ঘটনা শেষ করেছে। যদি রাসেল ভাই ঘটনাটা ভালো লাগে অবশ্যই লিসনারদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর এই ঘটনারই মনু মিয়ার ঘটনাটাও আমাকে মহিদুল ভাই বলেছেন। আমি পরবর্তীতে মহিদুল ভাই যে মনু মিয়ার ঘটনা বলেছেন ওনার ঘটনাটি আমি পাঠিয়ে দিব। তো রাসেল ভাই ভালো থাকবেন। ভূত.com এর জন্য সবসময় শুভকামনা রইল। আপনি আমাদের এভাবে অনুপ্রেরণা এবং ভয়ের গল্প শোনাচ্ছেন, এতে আমি অনেক আনন্দিত। ভালো থাকবেন রাসেল ভাই। আমার বলার ভঙ্গিতে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আল্লাহ হাফেজ।